নমস্কার দর্শক বন্ধু, আজ আমি আপনাদের সঙ্গে গুজরাট অম্বুজা এক্সপোর্টস এই কোম্পানিটার শেয়ারকে নিয়ে ডিসকাশন করব। তো এই কোম্পানির তো রেজাল্ট চলে এসেছে, তো আমরা এই ভিডিওতে রেজাল্ট নিয়ে ডিসকাশন করব এবং কোম্পানির ম্যানেজমেন্টের যে আউটলুক আছে, কোম্পানি এই মুহূর্তে কোন পজিশনে দাঁড়িয়ে আছে সেগুলো কিন্তু আপনাদের সঙ্গে তুলে ধরবো। তো এই কোম্পানি কিন্তু কোনো কনফারেন্স কল করে না, সুতরাং কনফারেন্স কল করে না বলে সেই কনফারেন্স কলের যে আউটলুক সেটা কিন্তু তুলে ধরা পসিবল হবে না। তো চলে আসা যাক কোম্পানির পারফরম্যান্সে। তো আমরা যদি দেখি গত বছরের মার্চ কোয়ার্টার থেকে এই বছরের মার্চ কোয়ার্টারে কোম্পানির রেভিনিউ বা সেলস বেড়েছে কিন্তু 16%। তো কোম্পানি কিন্তু ১ বছরে কিন্তু 16% তাদের গত বছরের মার্চ কোয়ার্টার থেকে এই বছরের মার্চ কোয়ার্টারে ১ বছরে তাদের 16% রেভিনিউ গ্রোথ বাড়িয়েছে। সুতরাং পারফরম্যান্স যদি বলি, হ্যাঁ, রেভিনিউ গ্রোথের রেসপেক্টে পারফরম্যান্স ঠিকই আছে। তার থেকেও ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এই একই টাইম ফ্রেমে গত বছরের মার্চ কোয়ার্টার থেকে এই বছরের মার্চ কোয়ার্টারে কিন্তু কোম্পানির মার্জিন হিউজ বেড়েছে। গত বছরের মার্চ কোয়ার্টারে তাদের ইবিডা মার্জিন ছিল 5%। এই বছরের মার্চ কোয়ার্টারে তাদের ইবিডা মার্জিন হচ্ছে 13%। গত ১ বছরে কোম্পানি ৮% কিন্তু তাদের মার্জিন বাড়িয়েছে। এবার কথা হচ্ছে এই মার্জিন বাড়ার কারণ কি? গত বছরে যদি আপনি দেখেন মোটামুটি কোম্পানি ৪-৫% এর আশেপাশে মার্জিন থাকতো। তো এই যে মার্জিন গত বছরে কেন কম ছিল সেটা আমাদের বুঝতে হবে এবং এই যে মার্জিনটা এতটা বেড়ে গেল তার পেছনের কারণও কিন্তু আমাদের বুঝতে হবে। তো গত বছরে একবার ফিরে তাকানো যাক। তো গত বছরে যদি আমরা দেখি গত বছরে এই যে কোম্পানি, এই কোম্পানির মেইন যে র ম্যাটেরিয়াল সেটা হচ্ছে ভুট্টা। এরা ভুট্টা থেকে বিভিন্ন রকমের জিনিস তৈরি করে। তো গত বছরে কিন্তু ভুট্টার দাম অনেকটা বেড়ে গেছিল। এই বেড়ে যাওয়ার কারণ হচ্ছে হিউজ কিন্তু গত বছর ডিমান্ড ছিল। তার ডিমান্ডের কারণটা কোথায়? ডিমান্ডের কারণগুলো কি ছিল? তো ডিমান্ডের কিন্তু বেশ কিছু কারণ ছিল। এই প্রাইস বেড়ে যাওয়ার পেছনে বেশ কিছু কারণ ছিল। তার মধ্যে সবথেকে বড় কারণ যেটা, সেটা আপনারা নিশ্চয়ই শুনেছেন যে পেট্রোলের সঙ্গে ইথানল মিশিয়ে সেটাকে কিন্তু জ্বালানি হিসাবে বিভিন্ন গাড়িতে ব্যবহার হয়। তো আমাদের দেশে যে এই যে পেট্রোল কোথা থেকে পাওয়া যায়? পেট্রোল পাওয়া যায় হচ্ছে ক্রুড অয়েল থেকে। তো ক্রুড অয়েলের উপর কিন্তু আমাদের কিন্তু ভীষণভাবে নির্ভরতা কিন্তু বিদেশের উপর। কারণ আমাদের 85% যে ক্রুড অয়েল সেটা কিন্তু আমরা বিদেশ থেকে আমদানি করি, মিডল ইস্ট থেকে আমদানি করি। তো বেসিক্যালি আমরা এই ক্রুড অয়েলের জন্য কি হয়? ক্রুড অয়েলের জন্য যেটা হয় সেটা হচ্ছে আমাদের ইম্পোর্ট বিল কিন্তু অনেকটা বেড়ে যায়। আমাদের আমদানির খরচ অনেকটা বেড়ে যায়। তো আমাদের গভর্নমেন্টের টার্গেট ছিল যে তারা এই ই মানে এই ক্রুড অয়েলের উপর যে নির্ভরতা, সেই ক্রুড অয়েলের উপর নির্ভরতাকে কমিয়ে ফেলবে। তো সেই কারণেই কিন্তু এই ক্রুড অয়েল থেকে যে পেট্রোল পাওয়া যায়, সেই পেট্রোলের সঙ্গে কিন্তু 20% ইথানল মিশিয়ে সেটাকে জ্বালানি হিসেবে ব্যবহার করার কথা বলা হচ্ছিল। এখন তো গভর্নমেন্ট বলছে 20% নয়, 30% ইথানল মিশিয়ে 30% ইথানল আপনার পেট্রোলের সঙ্গে মিশিয়ে সেটাকে জ্বালানি হিসেবে ব্যবহার করবে। তো তার কি কম গভর্নমেন্ট কিন্তু আরো বেশি হচ্ছে এই পেট্রোলের উপর কিন্তু নির্ভরশীলতা ক্রুড অয়েলের উপর নির্ভরশীলতা কমাতে চাইছে। এবং আমি মনে করি গভর্নমেন্টের এই ডিসিশন কিন্তু একদম সঠিক। এই মুহূর্তে যদি আপনি মার্কেটের দিকে তাকিয়ে দেখেন, মিডল ইস্টে যুদ্ধ হচ্ছে। তো সুতরাং আমরা দেখছি ক্রুড অয়েলের দাম কতটা বেড়ে গেছে। তার সঙ্গে আমাদের টাকার দাম পড়ছে। আমাদের কি হচ্ছে, ক্রুড অয়েল আমদানির খরচা আরো অনেক বেড়ে গেছে। তো সুতরাং এটা কিন্তু একটা বিশাল বড় বোল্ড ডিসিশন ছিল। তো এই কারণেই কিন্তু ইথানল ব্লেন্ডিং এর উপর এই যে ক্রুড অয়েল পেট্রোলের সঙ্গে ইথানল মিশিয়ে সেটাকে জ্বালানি হিসাবে ব্যবহার করার উপর গভর্নমেন্ট কিন্তু অনেক বেশি গুরুত্ব আরোপ করেছে। এইবার এই যে পেট্রোলের সঙ্গে যে ইথানল মেশাচ্ছে, ইথানল কোথা থেকে পাওয়া যায়? ইথানল বিভিন্ন সোর্স থেকে পাওয়া যায়। তো আপনারা নিশ্চয়ই শুনেছেন ওই যে সুগার থেকে, সুগার আখ গাছ থেকে সেখান থেকে নানা রকম প্রক্রিয়া করে ইথানল পাওয়া যায়। সুগার থেকে ইথানল তো পাওয়া যায়। এছাড়াও হচ্ছে বিভিন্ন রকমের আপনার যে গ্রেইন বলুন বা দানা শস্য বলুন, সেখান থেকে ইথানল পাওয়া যায়। চাল থেকে বা রাইস থেকে পাওয়া যায়। বিভিন্ন রকম ডাল থেকে ইথানল পাওয়া যায়। তেমনি ভুট্টা থেকেও কিন্তু ইথানল পাওয়া যায়। তো এই কারণে কিন্তু ভুট্টার দাম অনেকটা বেড়ে গেছিল। তার কারণ হচ্ছে এই যে ইথানলের যে ডিমান্ডটা অনেকটা বেড়ে গেছিল। এটা গেল। প্লাস হচ্ছে যদি আমরা দেখি গত বছর কিন্তু ভুট্টার সাপ্লাইও অনেকটা কম ছিল। এর কিন্তু বেশ কিছু কারণ রয়েছে। যেমন হচ্ছে গত বছর ভুট্টার দাম ভারতে যতটা বেড়েছিল তার থেকে বেশি বেড়ে গেছিল কিন্তু আন্তর্জাতিক বাজারে। এবার আন্তর্জাতিক বাজারে ভুট্টার দাম বেড়ে যাওয়ার জন্য ভারতে যে সমস্ত মানে ভুট্টা চাষীরা রয়েছে এবং যে সমস্ত কোম্পানি রয়েছে তারা কিন্তু ফরেনে বেশি করে এক্সপোর্ট করেছিল। এবার ফরেনে বেশি এক্সপোর্ট করেছিল কারণ ওখান থেকে তাদের প্রফিট বেশি হচ্ছিল। তারা বেশি মার্জিন কামাতে পারছিল। কিন্তু কি হয়েছে এর জন্য? আমাদের দেশে ভুট্টার যে সাপ্লাই, তার ঘাটতি দেখা দিয়েছিল। তো যখনই ঘাটতি দেখা দেবে বা সাপ্লাই ঘাটতি দেখা দিলে আল্টিমেটলি কি হবে? তার আল্টিমেটলি প্রাইসটা বেড়ে যাবে। তো এটা গেল একটা। প্লাস সেকেন্ড আরেকটা যেটা হয়েছিল সেটা হচ্ছে আপনার গত বছরে কিন্তু বৃষ্টিপাত কিন্তু প্রয়োজনের তুলনায় অনেকটা বেশি হয়েছিল। এবার এই ভুট্টা চাষ করবার জন্য না একটা মাঝারি মানের বৃষ্টিপাতের দরকার হয়। খুব বেশি বৃষ্টিপাত হলেও ভুট্টা চাষ ভালো হয় না। আবার খুব কম বৃষ্টিপাত হলেও ভুট্টা চাষ ভালো হয় না। তো গত বছর যেহেতু ভুট্টা কি বলে বেশি বৃষ্টিপাতটা যেহেতু অনেকটা বেশি হয়েছিল সেইজন্য ভুট্টার চাষ কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছিল। অনেক প্রথম কথা হচ্ছে ভুট্টার প্রোডাকশন কম করা হয়েছে। প্লাস
অনেক ভুট্টা কিন্তু নষ্ট হয়ে গেছিল বেশি বৃষ্টিপাতের জন্য। তো এইগুলো ছিল মূল কারণ যার জন্য কিন্তু গত বছর ভুট্টার দাম বেড়ে গেছিল। এবার আমি কি বললাম? ভুট্টা হচ্ছে মেইন র ম্যাটেরিয়াল। এবার ভুট্টার দাম বেড়ে গেলে তাদের কি হবে? মার্জিন পড়ে যাবে। তো এই কারণে কিন্তু গত বছর তাদের মার্জিন কিন্তু পড়ে গেছে। এইবার যদি দেখি যে এই বছরে তাদের মার্জিন ৫ থেকে বেড়ে যে ১৩% হলো তার কারণ হচ্ছে ভুট্টার দাম কিন্তু আবার নরমাল হয়ে গেছে। মানে গত বছর যতটা দাম বেড়ে গেছিল সেই দামটা পড়ে গেছে। সেই দামটা পড়ে যাওয়ার জন্য কিন্তু মার্জিন কিন্তু বেড়ে গেছে। এটা গেল একটা কারণ। দ্বিতীয় যে বড় কারণ সেটা হচ্ছে কোম্পানির প্রোডাক্ট মিক্স। লো মার্জিন প্রোডাক্ট থেকে হাই মার্জিন প্রোডাক্ট এর দিকে কিন্তু শিফট হয়েছে। এবার যদি বলি প্রোডাক্ট মিক্স বুঝতে গেলে আমাকে কোম্পানির কি বিজনেস আছে জানতে হবে। তো ১ম কথা হচ্ছে কোম্পানির যে মেইন বিজনেস কোম্পানি মানে মানে মোটামুটি গত ৪-৫ বছর ধরে করে এসছে সেটা হচ্ছে এই যে ভুট্টাকে ক্রাশ করে সেখান থেকে যে মানে তেল পাওয়া যেত যেটা হচ্ছে আপনার দৈনন্দিন রান্নায় ব্যবহৃত হয়। মানে এডিবল অয়েল যে পাওয়া যায় সেই বিজনেস করত। এইবার তার সাথে তারা কিন্তু আরো অনেক মানে বিজনেসের উপর ফোকাস করেছে। যেগুলো কিন্তু তুলনামূলকভাবে হাই মার্জিন ব্যবসা। যেমন হচ্ছে ধরুন এই যে ভুট্টা থেকে তেল বের করে নেওয়ার পর যে অংশগুলো পড়ে থাকে সেগুলো কিন্তু গবাদি পশু বলুন, তার সঙ্গে হচ্ছে এই যে হাঁস, মুরগি, ছাগল এদের কিন্তু খাবার হিসেবে ব্যবহৃত হয় যেটাকে মানে বলে হচ্ছে আপনার ফিড স্টক। প্লাস হচ্ছে এই ভুট্টা থেকে মানে মানে ভুট্টা থেকে এক ধরনের সিরাপ পাওয়া যায় যেটাকে বলে কর্ন সিরাপ। আপনারা দেখবেন এই যে বিভিন্ন বিস্কুট থেকে শুরু করে চকলেট আছে সেখানে কিন্তু এই কর্ন সিরাপ ব্যবহৃত হয়। এই কর্ন সিরাপ অ্যাকচুয়ালি কি মানে বলতে পারেন এই যে চিনি বা সুগারের একটা অল্টারনেটিভ। তো চিনি বা সুগারের কাজই এটা করে। মানে বেসিক্যালি যার জন্য বিস্কিট খেতে মিষ্টি লাগে বা ধরুন চকলেট খেতে মিষ্টি লাগে। তো বেসিক্যালি কিন্তু এর জন্যই ব্যবহৃত হয় কর্ন সিরাপ। এখানে কিন্তু কোম্পানির মার্জিন কিন্তু বেশি থাকে। প্লাস কোম্পানি কিন্তু এই ভুট্টা থেকে মানে বেশ কিছু মানে মানে কি বলবো কেমিক্যালও কিন্তু তৈরি করে। তো যেটা ভুট্টা থেকে কেমিক্যাল পাওয়া যায় সেটাকে বলে সরবিট্রাল। তা আপনারা আশা করি মানে অনেকেই দেখবেন ওই যে কাশির সিরাপ আমরা খাই। কাশির সিরাপের মধ্যে না এই সরবিট্রাল থাকে। তো আপনারা দেখবেন কাশির সিরাপ যদি কোনোদিন খান দেখবেন পড়ে দেখবেন যে তার মধ্যে অনেক প্রোডাক্টেই আপনি সরবিটল পাবেন। এই সরবিটল জেনারেলি কি হয় এর মধ্যে অ্যাকচুয়ালি ভিটামিন সি থাকে। সেই ভিটামিন সি মানে বেসিক্যালি কাশির সিরাপে ব্যবহৃত হয়। তো এই সরবিট্রাল যেটা সেই সরবিট্রাল কোম্পানি বানায় যেখানে মার্জিন অনেক বেশি থাকে। সরবিট্রাল শুধুমাত্র কাশির সিরাপ নয়। আপনি দেখবেন যে দাঁত মাজার বিভিন্ন পেস্ট যেখানে কোম্পানি দাবি করছে যে তার মধ্যে ভিটামিন সি রয়েছে তো সেখানে সরবিট্রাল ইউজ হয়। এছাড়া কসমেটিক্স ইন্ডাস্ট্রিতে বিভিন্ন কসমেটিক্সেও কিন্তু মানে এই সরবিট্রাল ইউজ হয়। তো এই কারণে এই যে মানে আমরা দেখতে পেলাম একটা হচ্ছে ভুট্টার দাম নরমাল হয়ে যাওয়া প্লাস এই যে হাই মার্জিন প্রোডাক্টের দিকে কোম্পানি শিফট করেছে এর জন্য কিন্তু কোম্পানির ওভারঅল মার্জিন কিন্তু অনেকটা বেড়ে গেছে। এবার যে আমরা বললাম এই যে কোম্পানির 16% রেভিনিউ গ্রোথ এসছে গত বছরের মার্চ কোয়ার্টার থেকে এই বছরের মার্চ কোয়ার্টারে। আপনি যদি দুটো কোয়ার্টার আগে এগিয়ে যান মোটামুটি দেখবেন যে গত বছরে কিন্তু কোম্পানির কিন্তু কোনো গ্রোথ ছিল না সেলসে। রেভিনিউ গ্রোথ কিন্তু মোটামুটি মাইনাসে ছিল, সেলস পড়ছিল। এই বছরের শুরু থেকে এই বছর মানে আমি বলতে চাইছি যে জুন কোয়ার্টার থেকে Q1 যেটা সেই Q1 থেকে কিন্তু আপনি দেখবেন যে সেলস গ্রোথ আসা শুরু হয়। Q1 এ মোটামুটি আপনার গত বছরের যে জুন কোয়ার্টার 18% সেলস গ্রোথ ছিল। তারপরে যে দুটো কোয়ার্টারে 30% এর উপর সেলস গ্রোথ এসেছিল। এবং এই কোয়ার্টারে ফাইনালি আমরা দেখলাম 16% গ্রোথ এসেছে সেলসে। তো কথা হচ্ছে সেলস গ্রোথ বেড়ে যাওয়ার কারণ কি? মানে কোম্পানি কি এমন করলো যার জন্য এই সেলস গ্রোথ বেড়ে গেল? তো কথা হচ্ছে কোম্পানি তাদের ক্যাপাসিটি বাড়িয়েছে। তো যেহেতু তাদের নতুন ক্যাপাসিটি এসছে এইজন্য তাদের সেলস গ্রোথ বেড়ে গেছে। তো কোম্পানির মোটামুটি ক্যাপাসিটি ছিল আপনার মোটামুটি ৭,০০০ মেট্রিক টন। মানে বছরে ৭,০০০ মেট্রিক টন তারা আপনার ভুট্টা তারা ইয়ে করত মানে প্রসেস করত। সেই ক্যাপাসিটি মানে তারা আরো বাড়িয়েছে। তো মোটামুটি আপনার কর্ণাটকের একটা হুবলি বলে জায়গা আছে। সেই কর্ণাটকের হুবলিতে ১৬,০০০ মেট্রিক টনের ক্যাপাসিটি কিন্তু তারা এই গত বছরের যে সেপ্টেম্বর কোয়ার্টার মানে ২০২৫ সালের যে সেপ্টেম্বর কোয়ার্টার মানে Q2 যেটা মানে কোয়ার্টার 2 সেই কোয়ার্টার 2 তে কিন্তু তারা ১৬,০০০ মেট্রিক টনের ক্যাপাসিটি কিন্তু মানে প্ল্যান্ট কিন্তু এড করেছে। মানে প্ল্যান্ট বসিয়েছে কর্ণাটকে। এর ফলে তাদের টোটাল ক্যাপাসিটি বেড়ে কত হয়েছে? ১ম এ কত ছিল? ৭,০০০ মেট্রিক টন। ৭,০০০ মেট্রিক টন থেকে তারা কিন্তু ১৬,০০০ মেট্রিক টন ক্যাপাসিটি আরো এড করলো। তাহলে টোটাল তাদের ক্যাপাসিটি হলো ২৩,০০০ মেট্রিক টন। অর্থাৎ কোম্পানির ক্যাপাসিটি ৩ গুণেরও বেশি বাড়িয়েছে। এবার এই যে প্ল্যান্ট চলে এসছে গত বছরের সেপ্টেম্বর থেকে, এই সেপ্টেম্বরে এই নতুন প্ল্যান্ট চলে আসার পরে কিন্তু এই রেভিনিউতে গ্রোথ এসছে। মানে একটা জিনিস আমাদের বুঝতে হবে। রেভিনিউ এর গ্রোথ আসার মেইন কারণ হচ্ছে এই যে নতুন যে প্ল্যান্ট সেটা লাইভ হয়ে যাওয়া। এবং এই প্ল্যান্টের জন্য তারা মোটামুটি মানে নতুন যে প্ল্যান্ট সেটা অপারেশনালাইজ হয়ে যাওয়া। এই প্ল্যান্টের জন্য কিন্তু তারা ৪০০ কোটি টাকা কিন্তু খরচা করেছে। মানে এই যে প্ল্যান্ট এখান থেকেই কিন্তু তাদের মানে এই যে রেভিনিউ যে গ্রোথটা আমরা দেখছি গত ২-৩ কোয়ার্টার ধরে এখান থেকে কিন্তু কোম্পানির এসেছে রেভিনিউ। তো ওভারঅল যদি আমি পারফরম্যান্স দেখি কোম্পানির পারফরম্যান্স তো মানে আপনার যদি মানে ওভারঅল দেখেন যে রেভিনিউ গ্রোথ এসছে,
মার্জিন কিন্তু বেড়ে গেছে, তো ওভারঅল পারফরমেন্স তো ঠিকই আছে, সেটা নিয়ে কোনো কথা নেই। কিন্তু এখানে সবথেকে বড় যেটা রিস্ক সেটা হচ্ছে কোম্পানির মার্জিন কিন্তু এখানে কিন্তু মানে ভোলাটাইল, মানে সেটা কিন্তু প্রচন্ড আপ ডাউন করে। এই মার্জিন আপ ডাউন করার কারণ হচ্ছে কোম্পানির যে মেইন র ম্যাটেরিয়াল সেটা হচ্ছে ভুট্টা। এবার ভুট্টার দাম যখন মানে বাজারে কত মানে বাড়বে কমবে সেটা ডিমান্ড করছে কেমন বৃষ্টিপাত হচ্ছে, সাপ্লাই ডিমান্ড কেমন থাকছে, আন্তর্জাতিক বাজারে কি ডিমান্ড সাপ্লাই থাকছে তার উপর। তো সুতরাং যেহেতু এই যে কমোডিটির উপর নির্ভরশীল তাদের পুরো মার্জিন, তো সেখানে কিন্তু কমোডিটির উপর নির্ভরশীল যে ধরনের কোম্পানি হয় সেখানে দেখবেন মার্জিন কিন্তু অনেক আপ ডাউন করে। তো এটাই হচ্ছে সব থেকে বড় রিস্ক, যে মানে আপনি এখন মার্জিন দেখছেন আবার দেখবেন মার্জিন কিন্তু তার পড়ে যেতে পারে। তো এটা হলো রিস্ক। এর আরেকটা যেটা কারণ হচ্ছে যে মানে যেটা সব থেকে এখানে মানে বোঝা দরকার সেটা হচ্ছে যে কোম্পানি মার্জিন ধরে রাখার জন্য কি করবে। এবার এটা বুঝতে গেলে আমাদের যেকোনো কোম্পানির হেজিং স্ট্র্যাটেজি বুঝতে হবে। এবার এই কোম্পানি কোনো কল করে না। যেহেতু কল করে না, এখানে কিন্তু ম্যানেজমেন্টকে প্রশ্ন করার সুযোগ নেই যে আপনারা কিভাবে আপনাদের র ম্যাটেরিয়াল এর যে দাম বেড়ে যাওয়া থেকে নিজেদের মার্জিনকে আপনারা প্রোটেক্ট করতে পারবেন। মানে ধরুন র ম্যাটেরিয়াল এর দাম বেড়ে যাচ্ছে। তো র ম্যাটেরিয়াল এর দাম যদি বেড়ে যায় তাহলে আপনারা কি প্রসেস ফলো করেন? একটা হতে পারে যে তারা মানে অ্যাডভান্স কিনে রেখে দেয় ২ থেকে ৩ মাসের মাল। একটা হতে পারে সাপ্লায়ার যাদের থেকে তারা ভুট্টা কিনছে তাদের সঙ্গে একটা কন্ট্রাক্ট থাকে তাদের ২ মাস, ৩ মাস, ১ বছরের। মানে তারা ঠিক কি এমন কাজ করছে যার জন্য তারা ভুট্টার দাম বেড়ে গেলেও নিজেদের মার্জিন প্রোটেক্ট রাখতে পারবে, সেই নিয়ে কিন্তু আমাদের কাছে কোনো ক্ল্যারিটি নেই। কারণ কোম্পানি কোনো কল করে না। দ্বিতীয় আরেকটা বিষয় হচ্ছে এই যে আমরা দেখলাম তারা ৩ গুণের উপর কিন্তু ক্যাপাসিটি বাড়িয়েছে। এবার কথা হচ্ছে ক্যাপাসিটি বাড়ালে তো হবে না। তারা কতটা ক্যাপাসিটি ইউটিলাইজেশন করছে, মানে ক্যাপাসিটি কতটা ব্যবহার মানে তারা মেক্সিমাম করতে পারে। তো সেইটা সম্পর্কে আমাদের কোনো ক্ল্যারিটি নেই। বা ধরুন একটা প্ল্যান্ট লাগালে তো হলো না। প্ল্যান্টটা ম্যাক্সিমাম মানে কতটা ক্যাপাসিটিতে যেতে পারে সেটা হচ্ছে কথা। একটা প্ল্যান্ট কখনোই 100% ক্যাপাসিটিতে মানে চলতে পারে না। তো ধরুন মোটামুটি ৮০ থেকে ৮৫% ক্যাপাসিটিতে প্ল্যান্ট ইউটিলাইজেশন সম্ভব। তো কতদিনের মধ্যে প্ল্যান্ট ৮০ থেকে ৮৫% ইউটিলাইজেশন এ যাবে সেটা জানা প্রয়োজন, যেটার সম্পর্কে আমাদের কাছে ক্ল্যারিটি নেই। যদি প্ল্যান্টটা ম্যাক্সিমাম ইউটিলাইজেশন এ যায় মানে ৮০ থেকে ৮৫% ক্যাপাসিটি ইউটিলাইজেশন এর দিকে যায়, তাহলে সেখান থেকে কোম্পানির কত টাকা রেভিনিউ আসবে? মানে কোম্পানি কতটা রেভিনিউ সেখান থেকে আর্ন করতে পারবে সেটা নিয়ে কিন্তু একটা মানে আমাদের কাছে কিন্তু কোনো ক্ল্যারিটি নেই। মানে প্ল্যান্ট তো লাগিয়ে দিল, মানে সেখান থেকে রেভিনিউ কতটা জেনারেশন হবে। তো এটা জানতে পারলে কি হয়, মানে এটা জানতে পারলে মানে আগামী দিনে কোম্পানির রেভিনিউ কতটা মানে নতুন প্ল্যান্ট থেকে আসতে পারে, কোম্পানির ওভারঅল সেলস কতটা গ্রোথ হতে পারে মানে আগামী ২ বছর, ৩ বছর, ৫ বছরে তা নিয়ে কিন্তু ইনভেস্টরদের সামনে আমার আপনার সামনে কিন্তু একটা কি বলবো স্বচ্ছতা বা ক্ল্যারিটি তৈরি হয়। এখানে সেই ব্যাপারটা নেই। কোম্পানির ম্যানেজমেন্ট মোটামুটি কোনো একটা মানে তাদের সাক্ষাৎকারে মোটামুটি বলেছিল যে তারা ১৩ থেকে ১৫% যে রেভিনিউ গ্রোথ আগামী দিনে তারা মানে করতে পারে। মানে ১৩ থেকে ১৫% রেভিনিউ গ্রোথের ভিজিবিলিটি তারা কিন্তু দিচ্ছে। তো এখন যদি আপনি দেখেন তাদের এই কোয়ার্টারে ১৬% রেভিনিউ গ্রোথ এসছে। মোটামুটি ১৩ থেকে ১৫% রেভিনিউ গ্রোথ তারা ধরে রাখতে পারবে। মানে এখানে কিন্তু এমনও নয় যে রেভিনিউ গ্রোথ মানে আপনি মানে ২০%, ২৫%, ৩০% এক্সপেক্ট করতে পারবেন। তো ব্যাপারটা হচ্ছে এটা। মানে এখানে কিন্তু অনেক কিছু ক্ল্যারিটির কিন্তু অভাব রয়েছে। এবার যদি আমরা মোটামুটি মানে আমার মতে যদি আপনি দেখেন তো কি বলবো এটা হচ্ছে হাই রিস্ক হাই রিওয়ার্ড গেম। মানে আপনার যদি রিস্ক লেভেল অনেকটা হাই থাকে সেই মতো কিন্তু আপনাকে বুঝে শুনে খেলতে হবে। কারণ হচ্ছে এখানে পুরো কমোডিটি সাইকেলের খেলা। ভুট্টার দাম এদিক ওদিক হয়ে গেলে আপনার কিন্তু মার্জিন পড়ে যাবে এবং মার্জিন পড়ে গেলে কিন্তু আপনার পুরো ইনভেস্টমেন্ট কিন্তু মানে আপনার যে স্টক প্রাইস যেটা সেটা কিন্তু যেকোনো সময় কিন্তু পড়ে যেতে পারে। তো এখানে ব্যাপারটা হচ্ছে সেই রিস্ক নিয়ে আপনাকে খেলতে হবে। এর জন্য এখানে কি করতে হবে আপনাকে এই মার্জিন ট্র্যাক করতে হবে। কমোডিটির যে প্রাইস ভুট্টার প্রাইস আপনাকে ট্র্যাক করতে হবে এবং প্রত্যেক কোয়ার্টারে আপনাকে দেখতে হবে যে মার্জিন কোথায় যাচ্ছে, র ম্যাটেরিয়াল এর প্রাইস বাড়ছে না কমছে। তো আপনি যদি এই সাইকেল প্লে করতে পারেন সেগুলোকে ট্র্যাক করতে পারেন তাহলে আপনার জন্য ঠিক আছে। না হলে মানে কি বলবো, না হলে অতটা মানে মানে কি বলবো অনেকটা ঝুঁকিপূর্ণ বেট হয়ে যাবে। আপনি যদি মোটামুটি স্টকের পি রেশিও দেখেন এই মুহূর্তে গত বছরের মানে মোটামুটি তাদের 1 ইয়ার যে মিডিয়ান পি মোটামুটি ১৭-১৮ তাদের গড় যে প্রাইস টু আর্নিং রেশিও তার থেকে কোম্পানির কিন্তু প্রাইস টু আর্নিং রেশিও কিন্তু এখন কিন্তু উপরে চলে গেছে। তো এখানে দেখতে হবে মানে ভ্যালুয়েশন করতে গেলে এটা তো আমরা হিস্ট্রিক্যাল ভ্যালুয়েশন বললাম না। যেকোনো স্টকের ভ্যালুয়েশন করতে গেলে আপনাকে ভবিষ্যতের ভিজিবিলিটির উপর কিন্তু আপনাকে মানে দেখতে হবে যে ভবিষ্যতের যে গ্রোথ কোম্পানি আসতে চলেছে, মার্জিন জেনারেট করতে চলেছে, প্রফিট জেনারেট করতে চলেছে, তার রেসপেক্টে কোম্পানির ভ্যালুয়েশন কি হওয়া উচিত। মানে আমাদেরকে ফিউচারের ভ্যালুয়েশন করতে হবে। তো সেখানে হচ্ছে ম্যানেজমেন্টের বা কোম্পানির কিন্তু সেখানে কোনো ক্ল্যারিটি নেই যেহেতু কল করে না। তো আপনাকে ধরে নিতে হবে যে এই মুহূর্তে তাদের যে রেভিনিউ গ্রোথ আছে তার ভিত্তিতে যে প্রফিট তারা গ্রো মানে যেটা তাদের এই মুহূর্তে প্রফিট মার্জিন আছে তো সেটাই ধরে রাখতে পারবে। তো তার উপর ভিত্তি করে আপনাকে মানে ক্যালকুলেশন করে দেখতে হবে যে কোম্পানির ভ্যালুয়েশন ওভার ভ্যালুড নাকি আন্ডার ভ্যালু।
তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগলো। যদি ভালো লেগে থাকে তবে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর হ্যাঁ, যদি আপনাদের কোনো কিছু বোঝার অসুবিধা থাকে তাহলে কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। তো এটা বলে আমি আমার ভিডিও শেষ করছি। ভালো থাকবেন।